আসসালামু আলাইকুম, আমি মাজারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বা শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বরাবরের মতোই কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো বা যার ঘটনাটি শোনাবো তাকে আপনারা সবাই চেনেন। তিনি ইফতেখার ভাই। অনেকদিন পর আমরা আবার ইফতেখার ভাইয়ের ঘটনা নিয়ে আসলাম। ইফতেখার ভাই আমাকে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ইফতেখার ভাইয়ের ঘটনায় চলে যাই। ইফতেখার ভাই লিখছেন, আমার এই ঘটনাটা মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানার আফসার ড্রাইভার ও তার পিকআপ গাড়িকে নিয়ে। আজ থেকে 10 বছর আগের ঘটনা। ঘটনায় মাছ এবং লাশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আফসার ড্রাইভার। মিরসরাই উপজেলাতে মাছের চাষ অনেক বেশি হয়। বড় বড় দিঘির অভাব নেই। ছোট বড় অনেক পুকুরেও মাছের চাষ হয়। আফসার ভাই বেশিরভাগ মাছের ভাড়া মারেন। এ মাছ নিয়ে ফেনী শহরে যান, আবার চট্টগ্রাম শহরেও নিয়ে যান। পিকআপ গাড়ি যতদিন ধরে চালাচ্ছেন তার ভেতর মাত্র 2বার তিনি লাশ বহন করেছিলেন। আফসার ভাই প্রতিদিনের মতো গাড়ি পরিষ্কার করে সন্ধ্যার দিকে দিঘিতে চলে যান। বিশেষ করে মাছ নিয়ে রওনা দিতেন রাত 10:30টার পর। বড় বড় প্লাস্টিকের ড্রামে পানি ভরে ড্রামগুলো পিকআপের ট্রাকের পেছনে সাজালেন। আফসার ভাই ভাড়া নিয়ে যাবেন চিটাগং। সেখানে তার গাড়ির মালিক গাড়ির কিছু কাজও করাবেন। দিঘি থেকে মাছ উঠাতে দেরি হয়ে গেছে বলে আফসার ভাই মাছ নিয়ে চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দেন প্রায় 12টার দিকে। গাড়ি ঠিক মতো চলছে। সর্বোচ্চ 2 ঘন্টা 20 মিনিট লাগবে চিটাগাং পৌঁছাতে। আফসার ভাই আর আফসার ভাইয়ের সাথে একজন হেল্পার ছিল, আরেকজন বন্ধু ছিল। বেশিরভাগ নাইটে গাড়ি চালান বলে আফসার ভাই যথেষ্ট সাহসী। যথাসময়ে গাড়ি ছাড়েন চিটাগাং এর উদ্দেশ্যে। গাড়ি যখন মিরসরাই বাজার পার হয় তখন হঠাৎ করে গাড়ি প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ওঠে। আফসার ভাই তাড়াতাড়ি গাড়িটা সাইড করেন, গাড়ি থেকে বের হয়ে সামনে পেছনে ভালো করে দেখেন। কোনো সমস্যা নেই, কিন্তু ঝাঁকুনিটা দিল কোথায়? ঝাঁকুনিটা এমন ভাবে দিয়েছে মনে হবে অনেকগুলো মানুষ একসাথে গাড়ির উপর লাফ দিয়েছে। আফসার ভাই আবার গাড়ি চালাতে শুরু করলেন। কিছুটা যাওয়ার পর আবারও গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠলো। সাথে সাথে আফসার ভাই গাড়ি সাইড করে দাঁড়িয়ে গেলেন। আফসার ভাইয়ের বন্ধুটা আর ড্রাইভার, আফসার ভাইয়ের যে বন্ধুটা ছিল এবং যে হেল্পারটা ছিল, সে সিটের মাঝখান বরাবর একটা ছোট্ট জানালা থেকে তা দিয়ে পেছনে দেখলেন বড় বড় দুটো বিড়াল গাড়ি থেকে লাফ দিল। আফসার ভাইকে বলতে বলতে হেল্পার সহ গাড়ি থেকে নামলো। আফসার ভাই তার বন্ধুকে বলল, তুই ভুল দেখেছিস, চলন্ত গাড়িতে বিড়াল কোত্থেকে আসবে? আর তোর কথায় বিড়াল যদি গাড়ি থেকে লাফ দিয়ে থাকে তাহলে তো মেইন রোড পার হয়ে পশ্চিম দিকে যাবে না, কারণ এটা ঢাকা চট্টগ্রাম মেইন রোড। আমরা গাড়ি যে সময় দাঁড় করিয়েছি এ সময় অসংখ্য গাড়ি আসা যাওয়া করছে, বিড়াল রাস্তা পার হতে পারবে না। আর বিড়াল যদি গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তার পূর্ব দিকে যায় তাহলে আমাদের দেখার কথা, কারণ চাঁদের আলোয় ফকফকা চারপাশ। এদিকে হেল্পার আফসার ভাইকে ডাক দিয়ে বলে, ওস্তাদ, 2টা ড্রামের মুখ খোলা, মাছও 2টা পড়ে গেছে। আফসার ভাই গাড়ির পেছন দিক দিয়ে উঠে দেখেন মাছ দুটো এমন ভাবে আঁচড় দেওয়া, বিড়ালের নখের আঁচড় যেরকম থাকে ঠিক তেমন। আফসার ভাই এরকম পরিস্থিতিতে কখনোই পড়েন নাই। তিনি হেল্পারকে বলেন, মাছ 2টা ফেলে দে, ড্রামের মুখ ভালো করে বেঁধে ফেল। আফসার ভাই চিন্তা করে, চলন্ত গাড়িতে বিড়াল কিভাবে উঠলো? আর ড্রামের মুখ এত শক্ত করে বাঁধা, বিড়ালের খুলতে পারার কথা না। আর বিড়ালটা গেল কোথায়? যেখানে গাড়ি দাঁড় করিয়েছি সেখানে রাস্তার পাশে কোনো জঙ্গল নেই, খোলা জায়গা। তাহলে বিড়াল কোথায় গেল? উনি যখন চিন্তা করতে লাগলেন তখন আফসার ভাইয়ের বন্ধু বলে, আমি বলেছি না, বিশাল দানবের মতো বিড়াল গাড়ি থেকে লাফ দিয়েছে। আফসার ভাই বলে, ও কিছু না, এরকম মাছের গাড়িতে হয়। তারা আবার গাড়ি চালাতে শুরু করলেন। বড় তাকিয়া বাজার পার হওয়ার পর থেকে গাড়ি একবার ডানে আর একবার বামে যেন কাত হয়ে উল্টে যাবে, এরকম অবস্থা।
এমন সময় আফসার ভাইয়ের বন্ধু পেছনে তাকিয়ে দেখে এবং সে একটা চিৎকার করে। আফসার ভাই দেখে এই হেল্পার ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছে। আফসার ভাই তাকিয়ে দেখে তো অবাক, সেও ভয় পেয়ে যায়। অনেকগুলো মানুষ, কুচকুচে কালো চোখ জল জল করতেছে, বড় বড় চোখ, বড় বড় নখ, চুলগুলো চট বাঁধানো, তারা ড্রাম থেকে মাছ তুলে নিয়ে খাচ্ছে। আফসার ভাই গাড়িটা সাইড করে দাঁড়ালেন। গাড়ি থেকে নামবেন কিনা বুঝতে পারছিলেন না। এমন সময় রোডে কোনো গাড়িও নেই। এ সময় গাড়ি চলাচল বন্ধ। আফসার ভাই বুঝতে পারছেন না। একদিকে হঠাৎ গাড়ির দরজা খুলে আফসার ভাইয়ের যে বন্ধু, সে দৌড় মারল রোডের পাশের জমিনের দিকে। আফসার ভাই বন্ধুটাকে ডাক দিলেন না। দৌড়াতে থাকলে কে কার কথা শোনে। ওনার বন্ধু ততক্ষণে অন্ধকারে মিলিয়ে গেছে। এদিকে হেল্পারটা জ্ঞান হারিয়ে পড়ে আছে। কিন্তু আফসার ভাই বললেন, ঢাকা চট্টগ্রাম মেইন রোডে এ সময় গাড়ি চলাচল বন্ধ থাকার কথা না, কিন্তু কোনো গাড়ি তিনি দেখতে পাচ্ছেন না। তার মাথায় কিছুই ঢুকছে না। আফসার ভাই গাড়ি থেকে ভয়ে ভয়ে নামেন। গাড়ির এক সাইড দিয়ে পেছনে তাকিয়ে দেখেন অবয়বগুলোর মুখ বিড়ালের মতো, মাছের তাজা রক্ত মুখ বেয়ে ঝরছে। আফসার ভাই যে গাড়ির এক পাশ থেকে লাফ দিয়ে দেখলেন এই ব্যাপারটা, অবয়বগুলো সেটা টের পেয়ে গেছে। হঠাৎ করে একটা অবয়ব আফসার ভাইয়ের মুখের সামনে তার মুখটা নিয়ে আসে আর বিশ্রীভাবে খিলখিল করে হেসে ওঠে। আফসার ভাই অবয়বটা কাঁচা মাছ চিবুনি আর টসটসে রক্ত মাখা ভয়ঙ্কর মুখটা দেখে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যান এবং তিনি দৌড় দেন ওনার বন্ধু যেখানে গেছে ঠিক সেই রাস্তায়। হেল্পার ছেলেটা গাড়িতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এদিকে আফসার ভাইয়ের বন্ধু যে গাড়ি থেকে বের হয়ে দৌড় দিয়েছিলেন জমিনের দিকে, সে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পেল না। এখানে রাস্তা থেকে অনেকগুলো জমির পরে বাড়িঘর, পাকা বিশাল জায়গা। বন্ধুরা ঝাপসা অন্ধকারে দৌড়াতে থাকে। কিছুটা গেলে সে দেখতে পায় হারিকেন হাতে কুজো বুড়ি মহিলা জমির আইল ধরে পূর্ব দিকে হেঁটে যাচ্ছে। আফসার ভাইয়ের এই বন্ধুর নাম হারিস। হারিস ভাইয়ের থেকে বুড়ি মহিলাটা 10 থেকে 15 হাত দূরে হবে। হারিস ভাই বুড়া মহিলাটাকে ডাকছেন আর তার পেছনে পেছনে দৌড়াচ্ছেন। বুড়া মহিলাটা হাঁটছে, হারিস ভাই দৌড়াচ্ছে। কোনোভাবেই তিনি বুড়ি মহিলাটার কাছে পৌঁছাতে পারছেন না। অথচ হারিস ভাই দৌড়াচ্ছেন আর মহিলাটা শুধু কয়েক পা কদম ফেলে হাঁটছে। কিন্তু এই 10-15 হাতের তফাৎ তিনি কোনোভাবেই অতিক্রম করতে পারছেন না। এই 10-15 হাতের তফাৎ থেকেই যাচ্ছে। হারিস ভাইয়ের পুরো শরীর ঘেমে গেছে এবং হাঁপিয়ে গেছেন তিনি। আর একটু দৌড়ানোর পর বুড়ির পেছনে হারিস ভাইয়ের মাথায়, অর্থাৎ সেই বুড়ির পেছনে বেশ কিছুক্ষণ দৌড়াবার পর হারিস ভাইয়ের মাথায় কিছুটা বোধোদয় হলো। তিনি ভাবছেন, আমি এত ডাকি, এই বুড়ি মহিলা কি কানে শোনে না? তাছাড়া এত রাতে বিশাল নির্ঝুম এই জমিনের মাঝখানে এই বুড়ি মহিলা কোত্থেকে আসবে এবং পূর্ব দিকে কোথায় যাবে? আশেপাশে বাড়িঘর অনেক দূরে। হারিস ভাই দাঁড়িয়ে 2 হাত হাঁটুর উপর ভর দিয়ে জিরিয়ে দিচ্ছেন। এমন সময় বুড়ি মহিলাটা 10-15 হাত সামনে থেকে বাতাসের গতিতে হারিস ভাইয়ের সামনে চলে আসে। হারিস ভাইয়ের বিশ্রী দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এবার হারিস ভাই ভয়ে কাঁপতে কাঁপতে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। বুড়ো মহিলাটা হারিস ভাইয়ের সামনে মুখটা নিয়ে আসলো এবং বুড়িটা তার মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে হারিস ভাইয়ের দিকে মুখ নিয়ে একটা ভয়ঙ্কর ভঙ্গিমা করলো। হারিস ভাই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যান। এবার আমরা আফসার ভাইয়ের কাছে আসি। তিনি কি করছেন? যে জমিনের দিকে আফসার ভাই এলোপাথারি দৌড়াচ্ছিলেন, সেখানে বেশ কিছুক্ষণ যাবৎ তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। আরো কিছুক্ষণ দৌড়াবার পর তিনি দেখতে পান বেশ দূরে আগুন জ্বলছে আর তার পাশে কিছু মানুষ যেন বসে আছে। কোনো কিছু না ভেবে তিনি সেই দিকেই দৌড়াতে থাকেন। কাছাকাছি যখন আসেন তখন আফসার ভাই থমকে দাঁড়িয়ে যান। উনি যা ভেবেছেন তা নয়, এ তো আরেক ভয়ঙ্কর দৃশ্য।
যারা আগুনের সামনে বসে আছে তারা কোনো মানুষ না, দেখতে মানুষের মতো কিন্তু এদের চেহারা হাত পা বিড়ালের মতো, যেমনটা গাড়িতে মাছ খেতে যে অবয়বগুলাকে তিনি দেখেছিলেন। আফসার ভাই এক পা দুই পা করে যখনই পেছনের দিকে দৌড় দিবেন চিন্তা করছেন বা দৌড় দিলেন, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলেন। দেখেন ওই বিড়াল আকৃতির একটা অবয়ব অবয়ব ফেল ফেল করে তার দিকে তাকিয়ে আছে। তার নীল দৃষ্টিতে আফসার ভাইয়ের দিকে সে তাকিয়ে আছে। আফসার ভাই ভয়ে কি করবেন বুঝতে পারছিলেন না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন যে তার বাঁচার আর কোনো আশা নেই, তার শরীর অবশ হয়ে যাচ্ছিল, তিনি যে উঠে বসবেন সে শক্তিটা ছিল না। হঠাৎ করেই সে আফসার ভাইয়ের একটা হাত অবয়বটা টেনে নিয়ে গেল, অর্থাৎ আফসার ভাইয়ের হাত ধরে অবয়বটা টেনে নিয়ে গেল আগুনের সামনে, যেখানে অন্য যে অবয়বগুলো তারা আছে। তারা নিজেদের মতো করে মাছ খাচ্ছে, জ্যান্ত মাছ লাফালাফি করছে, তাদের বিশ্রী গন্ধ, বিশ্রী ভাবে তাদের খেতে দেখা, এসব কিছু দেখে আফসার ভাই বমি করে দেন। এই অবস্থায় একটা অবয়ব আফসার ভাইকে জোর করে আগুনের দিকে ঠেলে দিচ্ছে আর বলছিল, তোকে আগুনে পুড়িয়ে খাবো। ঠিক এমন সময় আফসার ভাইয়ের মুখের উপর সার্চ লাইটের একটা আলো এসে পড়লো। আফসার ভাই মাথা এদিক সেদিক ঘুরিয়ে দেখলেন আশেপাশে কিছু নেই, তিনি খালি জমিনের উপর পড়ে আছেন। সার্চ লাইটের আলো একেবারে কাছে আসলে দেখেন এরা পুলিশ। তারা আফসার ভাইকে, অর্থাৎ পুলিশরা আফসার ভাইকে তুলে নিয়ে যান রোডের উপর গাড়ির কাছে। সেখানে দেখেন ওনার বন্ধুটা আছে। হেল্পার ছেলেটাকে দেখলেন পানি নিয়ে, অর্থাৎ হেল্পার ছেলেটাকেও তিনি সেখানে পেলেন। আফসার ভাইয়ের হাতে সেই ছেলেটা পানি দিল, তিনি হাত মুখ পরিষ্কার করলেন, গাড়ির পেছনে উঠে দেখলেন ড্রামের মুখ খোলা, মাছও আধ খাওয়া, লেজ কাটা আশেপাশে পড়ে আছে। আফসার ভাই পুলিশকে সবকিছু বললেন। পুলিশ বলে, আমরা রাতের টহল পুলিশ, আমরা গাড়ি নিয়ে এই পিকআপ ট্রাকের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন আমাদের সন্দেহ লাগে কোনো সমস্যা হয়েছে, তাই আমরা দ্রুত দাঁড়িয়ে যাই। এটা যে মাছের পিকআপ আমরা ঠাহর করতে পেরেছি, এসে দেখি হেল্পার ছেলেটার হুঁশ নেই, আর কাউকে দেখতে পাচ্ছি না। এদিক সেদিক মাছ পড়ে আছে, ড্রামগুলোর মুখ খোলা। আমরা বুঝতে পারি খারাপ কিছু ঘটেছে। আগে ছেলেটার হুঁশ ফিরিয়ে আনি, ছেলেটার হুঁশ ফিরে আসলে তার মুখ থেকে সব কথা শুনে তোমাদেরকে খুঁজতে বেরোই। তোমরা আমাদের সাথে আসো, সামনে বাজারে নিয়ে চলো, তোমাদের গাড়ি পরিষ্কার করে নাও, আজানের পর চিটাগাংয়ের দিকে রওনা দিও। পুলিশের এসআই বললেন, তোমরা মাছ খেকো পিশাচের কবলে পড়েছ, আল্লাহ তোমাদের রক্ষা করেছে। আফসার ভাই বলেন, পুলিশ তাদেরকে অনেক সহযোগিতা করেছে। ভোরবেলা গাড়ি নিয়ে চিটাগাং পৌঁছে সবকিছু গাড়ির মালিকের সাথে শেয়ার করেন। গাড়ির মালিক মাছের যে পার্টি ছিল তার সাথে বিষয়টা মীমাংসা করেন। চিটাগাংয়ে গাড়ির কাজ করানোর জন্য 2 দিন থাকতে হয়। 2 দিন পর কাজ শেষ হতে সন্ধ্যা পেরিয়ে রাত 8টা-9টা বেজে যায়। আফসার ভাই বলেন, রাতের খাবার খেয়ে চিটাগাং থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। রাস্তায় জ্যামে পড়ার কারণে গাড়ি সাধারণ গতিতে চলছে। রাত 10টা কি 10:30টার দিকে আমরা বারকোন্ডা বাজার পার হয়ে যাচ্ছি, তখন আমাদের গাড়ি সিগন্যাল দিচ্ছে 4-5 জন মানুষ। মনে হলো তারা খুব বিপদে পড়েছে, তাই গাড়ি সাইড করে থামলাম। ওরা গাড়ির কাছে এসে বলে, ড্রাইভার সাহেব, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের যদি সহযোগিতা করেন খুব উপকার হয়। আফসার ভাই গাড়ির দরজা না খুলে গাড়ির ভেতর থেকে কথা বলছিলেন। কি সমস্যা, কি বিপদ আপনাদের? আমরা চিটাগাং মেডিকেল থেকে অ্যাম্বুলেন্সে করে লাশ আনছিলাম, অ্যাম্বুলেন্সটা এ পর্যন্ত এসে নষ্ট হয়ে যায় এবং সেই অ্যাম্বুলেন্সের লোকজন আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেছে, আর একটা গাড়ির সাথে বেঁধে চলে যায়। এখন আমাদেরকে যদি পৌঁছে দেন খুব উপকৃত হব। কথাগুলো সে লোকগুলো বলছিল। আফসার ভাই বলেন, ভাই আমি লাশ বহন করতে পারবো না, আপনারা অন্য চেষ্টা করেন। ওদের ভিতর একজন বলে, ভাই আমরা আপনাকে যথেষ্ট সম্মান করব। আফসার ভাই বলেন, লাশটা যাবে কোন জায়গায়? তারা বলে, কয়লা বাজার। কয়লা বাজার এটা একটা বাজার বা জায়গার নাম, এটা রামগড় রোডে। এই লোকগুলো হচ্ছে উপজাতি। হারিস ভাই আফসার ভাইকে বলে, দরকার নেই লাশের ভাড়া মারার। আফসার ভাই বলে, আগে জিজ্ঞেস করে দেখি কত টাকা দেবে। আফসার ভাই বলে, কত টাকা দেবেন? ওরা বলে, 12,000 দেব।
আফসার ভাই চিন্তা করলেন 12,000 হলে অনেক বেশি, এদিকে গাড়ির মালিক তো আর ভাড়ার কথা জানবে না, তাকে কিছু দিতেও হবে না। চিন্তা ভাবনা করে আফসার ভাই বলেন 12,000 না, 13,000 টাকা দেবেন। এখন 5,000 টাকা দেবেন, গাড়ির তেল নিতে হবে, এরপর বাকিটা। ওরা রাজি হলো, 5,000 টাকা দিয়ে দিল। এদিকে হারিস ভাই রাগে গড়গড় করছেন। হেল্পার ছেলেটাও এই ব্যাপারটাতে রাজি ছিল না। আফসার ভাই গাড়ি থেকে নামলেন, হারিস ভাইও নামলেন। হেল্পার ছেলেটা নামে নাই। লাশটা রাস্তার সাইডে সাদা কাপড় দিয়ে মোড়ানো, মুখ খোলা। আফসার ভাই লাশের সাথে লোকদেরকে বললেন যে লাশটা গাড়িতে তুলতে। ওরা 5 জন মিলে লাশটা গাড়িতে তুলছিল। তখন হারিস ভাই পাশে দাঁড়িয়ে দেখছিল পুরো ব্যাপারটা। হঠাৎ হারিস ভাইয়ের চোখ লাশের মুখের দিকে গিয়ে পড়ল। দেখলো লাশটা হারিস ভাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসছে। হারিস ভাই ভয় পেয়ে তাড়াতাড়ি এসে গাড়িতে উঠে বসছে এবং কাউকে কিছু বলল না। এদিকে লাশ গাড়ির পেছনে তুলে দিয়ে লোকগুলো উঠে বসলো, আর আফসার ভাই গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলেন। তখন রাত 11টা পার হয়ে গেছে। গাড়ি স্বাভাবিকভাবেই চলছে। সীতাকুণ্ড বাজার যখন পার হলো তখন হারিস ভাইয়ের মাথায় আসলো পেছনের লোকগুলো আর লাশের কি অবস্থা একটু দেখি। উনি 2 সিটের মাঝখান দিয়ে যে ছোট জানালাটা আছে সেটা দিয়ে পেছনে তাকিয়ে দেখেন লোকগুলো একে অপরের সাথে কথা বলছে। কি কথা বলতেছে হারিস ভাই শুনতে পাচ্ছেন না। তারা খুব হাসাহাসি করছে। ওদের দিক থেকে মুখ ফিরিয়ে আনেন এবং আর চিন্তা করেন লাশের সামনে হাসাহাসি করে এরা কেমন লোকজন, এটা কি তাদের আপনজন কেউ না? এই কথা চিন্তা করতে করতে হারিস ভাই আবার পেছনে তাকান। পেছনে তাকাবার পর তিনি আঁতকে ওঠেন। তিনি দেখেন সেই লাশটা উঠে বসে আছে আর তার পাশে থাকা সেই লোকগুলোর কেউ নেই। হারিস ভাই চিৎকার দিয়ে উঠল, আফসার গাড়ি থামা, লোকগুলো নেই, লাশ উঠে বসে আছে। আফসার ভাই গাড়ি সাইড করে দাঁড়িয়ে গেলেন। গাড়ি থেকে নেমে দেখলেন লাশটার মতো পড়ে আছে, লোকগুলো ঠিক আছে। ওরা আফসার ভাইকে বলল কোনো সমস্যা ড্রাইভার সাহেব? আফসার ভাই বললেন না, কোনো সমস্যা না। আফসার ভাই গাড়িতে উঠে হারিস ভাইকে বলল, কি উল্টাপাল্টা কথা বলিস, তোর কি ঘুম পাইছে নাকি? তুই তো ভয় পাইয়ে দিয়েছিস। এ কথা বলে আফসার ভাই গাড়ি চালাতে শুরু করলেন। তখন তারা বড় দারগার হাট বাজার পার হলেন। এদিকে হারিস ভাইকে কিসে যেন পেছনের দিকে টানে। তুই পেছনে তাকা। হারিস ভাইয়ের মনের একটা চাঞ্চল্যতা সবসময় দেখা যেতে লাগলো। তিনি পিছনে তাকাবেন না করেও বেশিক্ষণ টিকলেন না। তিনি আবার পেছনে তাকালেন, আর যা দেখলেন তা দেখে তার চিৎকার করাও যেন বন্ধ হয়ে গেল। সে দেখলো লাশটা ওর দিকে তাকিয়ে হাসছে, লাশের পুরো মুখ সেলাই করা, যা দেখতে অনেক ভয়ঙ্কর। আর 5 জন লোক বৃদ্ধ মানুষ হয়ে গেছে, তাদের মুখের চামড়া ঝুলে আছে, চোখ যেন ঝুলে পড়ে যাবে, চুল উস্কো খুস্কো, পরনে ময়লা ছালার বস্তা। হারিস ভাই কোনো কথা বলতে পারছেন না, শরীর যেন কাঁপছে। ডান হাতটা আফসার ভাইয়ের কাঁধে রেখে চাপ দিলেন। আফসার ভাই বলে, আবার কি হয়েছে? হারিস ভাই ইশারা করে পেছনে তাকাতে বললেন। আফসার ভাই পেছনে ফিরে তাকিয়ে দেখেন সব ঠিক আছে। আফসার ভাই হারিস ভাইকে বলে, এগুলো তোর মনের সমস্যা, তুই দরজার সাইডে বস, হেল্পারকে মাঝখানে দে। হেল্পার ছেলেটার বয়স 22 কি 23 বছর। যাই হোক, এখন হারিস ভাইয়ের প্রভাবটা হেল্পারের উপর পড়েছে। হেল্পারের মনের ভেতর কেমন জানি করছে। পেছনে তাকানোর জন্য সেও নিজেকে সংযত রাখার চেষ্টা করছে, কিন্তু সে পারেনি। সে পেছনে তাকিয়ে দেখে, চিৎকার দিয়ে উঠল, ভাই আমার নামিয়ে দেন, আমি যাবো না। হেল্পার দেখলো লাশটা বসে কাপড়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে নিজের মাংস নিজেই খাচ্ছে, যা দেখতে অদ্ভুত ধরনের ভয়ঙ্কর। লাশের সাথে লোকগুলো দেখছে হারিস ভাই যেরকম দেখছিল, অর্থাৎ ওই 5 জন বৃদ্ধ মানুষ হয়ে গেছে, শরীরের চামড়া, মুখের চামড়া ঝুলে আছে, চোখ যেন ঝুলে পড়ে যাবে, চুল উস্কো খুস্কো, পরনে ময়লা বস্তা। হেল্পারের শরীর কাঁপছে। আফসার ভাই পেছনে ফিরে তাকিয়ে দেখেন সব ঠিক আছে, তবে মনের ভেতর কেমন জানি প্রশ্ন জাগলো ব্যাপারটা স্বাভাবিক না। আমি ছাড়া ওদের 2 জনের সাথেই এটা ঘটছে। ততক্ষণে মিরসরাই বাজার চলে এসেছেন তারা। এখানে গাড়ি সাইড করে তিনি থামলেন। আফসার ভাই হারিস ভাই আর হেল্পারকে বললেন, গাড়ি থেকে নাম, দোকানে চল, চা পানি খেয়ে তারপর রওনা দেব।
তারা দুইজন দোকানের দিকে চলে গেল। আফসার ভাই গাড়ির পেছনে উঠে লোকগুলোকে বললেন, আপনারা কি নাস্তা পানি করবেন? ওরা বলে, না, আপনারা করে আসেন। আফসার ভাই দোকানের দিকে যেতে যেতে চিন্তা করতে লাগলেন, আমি দেখি সব স্বাভাবিক, ওরা অন্য কিছু দেখে কেন? আমি সমস্যার সম্মুখীন নাকি ওরা সমস্যার সম্মুখীন? উনি দোকানে ঢুকে নাস্তার অর্ডার দিলেন। তিনজন মিলে চা নাস্তা খেলেন। আফসার ভাই বিল পরিশোধ করে দিলেন। হারিস ভাই বলেন, আফসার, আমি অন্য গাড়িতে যাব, তোর সাথে যাব না। সে সাথে হেল্পার ছেলেটাও বলে, এখান থেকে জোরারগঞ্জ বাজার বেশি দূরে না, আমিও ভাই আপনার সাথে যাব না। তখন আফসার ভাই বলে, তোরা কি আজব কথাবার্তা বলছিস? এখান থেকে সর্বোচ্চ 2 ঘন্টার পথ, লাশটা নামিয়ে দিয়ে আমরা চলে আসবো, আর তোদের টাকা দেবো না? টাকা কি আমি একা রেখে দেবো নাকি? হারিস ভাই বলে, দেখ দেখ বন্ধু, আমার টাকা লাগবে না, তুই যা লাশ নিয়ে, আমি লাশের সাথে গাড়িতে যাব না। আফসার ভাই ওদেরকে বুঝিয়ে গাড়িতে তুললেন এবং গাড়ি চালাতে লাগলেন। গাড়ি যখন মিরসরাই বাজার ছেড়ে 1 কিলোমিটার পার হলো, তখন হঠাৎ হারিস ভাইয়ের চোখে পড়লো রাস্তার পশ্চিম পাশ দিয়ে একটা 10-11 বছরের বাচ্চা ছেলে দৌড়াচ্ছে গাড়ির সাথে সমান তালে। হারিস ভাইয়ের মনের ভেতর কেমন জানি ভয় ঢুকে গেল। এত রাতে হাইওয়ে রোডে একটা পিকআপ ট্রাকের গতির সাথে এভাবে কোনো মানুষ দৌড়াতে পারে না। হারিস ভাই আবার যখন তাকালেন, তিনি তো ভয়ে হতভম্ব হয়ে গেলেন। ছেলেটা দৌড়াচ্ছে সামনের দিকে, অথচ তার মাথাটা ঘুরানো পূর্ব দিকে গাড়ির দিকে। তার চোখের দৃষ্টি অতি ভয়ঙ্কর, যেন কয়লা জ্বলছে। রোডে কিন্তু তখন গাড়ি চলাচল করছে, ঢাকা চিটাগাংয়ের রোড। হারিস ভাই আফসার ভাইকে ডাক দিয়ে বললেন, আফসার, তুই কি কিছু দেখছিস? আফসার ভাই বলে, হ্যাঁ দেখতেছি। হারিস ভাই বলে, কি দেখছিস? আফসার ভাই বলে, আমি দেখতেছি আমার গাড়ি বরাবর রাস্তার পূর্ব পাশ দিয়ে একটা বড় সাইজের কুকুর গাড়ির সাথে সমান তালে দৌড়াচ্ছে, আর কুকুরটার মাথা গাড়ির দিকে ঘোরানো, আর চোখ দুটি কয়লার আগুনের মতো জ্বলছে। হারিস ভাই বলে, ব্যাপারটা স্বাভাবিক না। আফসার ভাই বলেন, এখন বুঝতে পারছি, খারাপ কিছুর পাল্লায় পড়েছি। হেল্পার ছেলেটার কি হয়েছে ওরা বুঝতে পারলো না। ছেলেটা কাঁপতে কাঁপতে মুখে ফেনা ছেড়ে হাত পা ছেড়ে জ্ঞান হারিয়ে ফেলে ততক্ষণে। আফসার ভাইয়েরা অদ্ভুত একটা মায়াজালের ভেতর বন্দী হয়ে গেছে। গাড়ির গতি কমে গেছে, গাড়ি প্রচন্ড ভারী লাগছে। এখন ওরা দুজন পেছনে তাকিয়ে দেখতে ভয় পাচ্ছে। তারপরও আফসার ভাই তাকিয়ে দেখলেন, উনি দেখতে পান লাশটা ছাড়া আর কোনো লোক লাশের সাথে নেই। আফসার ভাই চমকে উঠলেন, কি ব্যাপার? হারিস, লাশের সাথে লোকদের দেখা যাচ্ছে না। ওরা চলন্ত গাড়ি থেকে নামতে পারার কথা না, ওরা কিভাবে নামলো? হারিস ভাই বলে, তোকে আমি বলেছিলাম না লাশের ভাড়া না নিতে? সামনে ছোটখাটো বাজারে গাড়ি থামাতে হবে। এ কথা বলতে না বলতে হারিস ভাই বলে উঠে, আফসার, কিরে, কোন রাস্তায় ঢুকলি? আফসার ভাই বলে, কেন, বিশ্ব রোড। হারিস ভাই বলে, ভালো করে দেখ আফসার। আফসার ভাই গাড়ি চালাচ্ছেন, কিন্তু তিনি বলতে পারেন না তিনি কোন রোডে চালাচ্ছেন, কারণ 10 মিনিটের ভেতর ধোকায় পড়ে গেছেন তিনি। ভালো করে দেখেন, ঢাকা চট্টগ্রাম মেইন রোড থেকে রামগড় রোডে চলে এসেছেন। গাড়ি অসম্ভব ভার হয়ে গেছে, গাড়ির কোনো গতি নেই। ফুল স্পিড বাড়িয়ে দিয়েছেন, তবুও যেন গাড়ি চলতে যাচ্ছে না। এমনই অবস্থায় গাড়ির পেছন থেকে একটা গড়গড়ানির মতো শব্দ তারা শুনতে পেল। শব্দটা হঠাৎ বাড়ছে। অলরেডি ভয় হারিস ভাই কান্না আরম্ভ করে দিলেন। ভয়াবহ পরিস্থিতিতে কেউ পেছনে তাকানোর সাহস করলো না। আফসার ভাই হঠাৎ করে খেয়াল করেন, লুকিং গ্লাস দিয়ে দেখা যাচ্ছে একটা নারী অবয়ব গাড়ির সাথে দরজার এপাশে ভেসে ভেসে যাচ্ছে, আর গাড়ি থেকে 20-25 হাত দূরে সে ছেলেটা এবং কুকুরটা দাঁড়িয়ে আছে। আফসার ভাই জোরে জোরে হর্ন বাজালেন, কিন্তু তারা ঠায় দাঁড়িয়ে আছে, আর নারী অবয়বটা গাড়ির দরজায় ধাক্কা মারছে। পেছনে একটা গড় গড় শব্দ। আফসার ভাই দিশেহারা হয়ে পড়লেন। গাড়ি ডানে বামে কাত হয়ে যাচ্ছে। নিমেষে গাড়ি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়। তবে তাদের সেরকম কোনো ক্ষতি হয় না। ওখানে তিনজন বেহুশ হয়ে পড়ে থাকেন। আজানের শব্দে আফসার ভাইয়ের হুঁশ ফিরে পান। গাড়ির দরজা খুলে পেছনে উঠে দেখেন পাটাতনে ছোপ ছোপ রক্ত, সেখানে কোনো লাশ নেই। হারিস ভাইকে মুখে পানি ছিটিয়ে হুঁশ ফিরিয়ে আনেন, কিন্তু হেল্পার ছেলেটাকে কোনোভাবেই হুঁশ ফিরিয়ে আনতে পারেন নাই। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। ছেলেটার প্রচন্ড জ্বর চলে আসে। হাসপাতালে ছেলেটার জ্ঞান ফিরলে কি হবে? ছেলেটা 1 মাস কথা বলতে পারেনি, শুধুমাত্র একটা দিকে তাকিয়ে থাকতো।
মিনিমাম 3 মাসের মতো লেগেছে হেল্পার ছেলেটার পুরোপুরি সুস্থ হতে। প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন আফসার ভাই এবং হারিস ভাইও। আফসার ভাই এখন মাছের ভাড়া লাশের ভাড়া মারেন না, অর্থাৎ তিনি এই কাজ আর করেন না। আফসার ভাই মাছ নিয়ে যাওয়ার সময় যা ঘটেছে তা মানতে রাজি, কিন্তু লাশ নিয়ে যা হয়েছে তা তিনি মানতে পারছেন না। কেননা উনি সুস্থ স্বাভাবিক মানুষের সঙ্গে কথা বলেছেন, ওনার বন্ধু এবং হেল্পারও দেখলো মানুষ পরিষ্কার বাংলায় কথা বলছে। তাছাড়া নগদ 5,000 টাকা অ্যাডভান্স নিয়েছেন, সে টাকা তো আফসার ভাইয়ের পকেটে ঠিকই ছিল। তাহলে মানুষগুলো কোথায় গেল? গাড়ির পাটাতনে ছোপ ছোপ রক্ত কোথা থেকে আসলো? কি দেখেছিল হেল্পার ছেলেটা সেই দিকে তাকিয়ে? চোখ বড় বড় করে কেন চোখের কোনা দিয়ে পানি ছুটছিল তার? আর কেন সে 3 মাস পর সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারেনি? সে পরে বলেছিল সে দেখেছিল একটা লাশটা তার নিজের শরীরের মাংস নিজেই ছিঁড়ে খাচ্ছে। আর আফসার ভাই এখনো লাশের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার সূত্র খুঁজেই পাননি। সূত্র খুঁজে পাননি, লাশ আর মানুষ গায়েব হয়ে গেল কিভাবে তা। কিন্তু তারা যে তাকে টাকাটা দিয়েছিল সেই টাকাটা কিন্তু তার পকেটেই ছিল। তিনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে আসলে তার সাথে, তার বন্ধুর সাথে এবং হেল্পার ছেলেটার সাথে যে ঘটনাটি ঘটলো এটা কেন ঘটলো বা কি ঘটলো। এর আগেও তিনি 2বার লাশ নিয়ে এই জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, কিন্তু কোনো সময় তিনি এই ধরনের সমস্যায় পড়েননি। কিন্তু এবার তিনি যে সমস্যায় পড়েছিলেন তার কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না। হতে পারে যে মাছের নিয়ে যে সমস্যাটার মধ্যে পড়েছিলেন, যেটা আমরা অনেকেই জানি যে মাছের সাথে অনেক সময় খারাপ কিছু থাকে, কিন্তু এই লাশের যে ব্যাপারটা, যেটা তিনি এক সময় কিছু দেখছেন বা তার বন্ধু এবং হেল্পার অন্য কিছু দেখছে, পুরো ব্যাপারটাই তার কাছে ছিল একটা মায়াজাল। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তারা বেঁচে ফিরতে পেরেছে। কিন্তু সেই হেল্পার ছেলেটার জীবনে একটা বড় ক্ষতি হয়ে গেল। এই ছেলেটা এই শকটা কিভাবে কাটিয়ে উঠবে সেটা আফসার ভাই জানেন না। এরপর আর আফসার ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি, বা এখন পর্যন্ত তার এই ধরনের আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন তিনি হননি। এটাই ছিল ইফতেখার ভাইয়ের পাঠানো ঘটনা, যে ঘটনার মেইন চরিত্র ছিল আফসার ভাই। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ইফতেখার ভাই আমাদের সবসময় তার বেস্ট যে ঘটনাগুলো তিনি সেগুলোই আমাদের দেওয়ার চেষ্টা করেন। তিনি সবসময় ঘটনা সংগ্রহ করার চেষ্টা করেন। ইফতেখার ভাই আমাদের অনেক সুন্দর সুন্দর ঘটনা শুনিয়েছেন। স্বাভাবিকভাবে ব্যস্ততার কারণে হয়তো তিনি ঘটনাগুলো দিতে পারছেন না, কিন্তু আমরা আশা করি ইফতেখার ভাই আবার আমাদের সেই ঘটনাগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা সরাসরি চলে যাব শামীম মিয়া ভাইয়ের কাছে। শামীম মিয়া ভাই আমাদের লিসেনারদের জন্য একটা চমৎকার ঘটনা নিয়ে আসছেন। চলুন আমরা ডুবে যাই শামীম ভাইয়ের সেই ভয়ের ঘটনাটিতে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, প্রচণ্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে পুরো শরীরটা রাগে জ্বলে যাচ্ছে। কেন রাগ হচ্ছি, কার প্রতি রাগ হচ্ছি সেই সম্বন্ধে আমার কোনো খেয়াল নেই, আমি শুধু হেঁটে যাচ্ছি। এমন সময় মনে হলো আমার পেছনে কোনো শব্দ হচ্ছে। রাগটা হচ্ছিল হঠাৎ করে বাসায় সন্ধ্যার দিকে কোনো কারণ ছাড়াই বাসায় আমাকে বলল চা খাবো কিনা, নাস্তা করবো কিনা, কোনো কারণ ছাড়াই মাথাটায় আগুন ধরে গেল। আমার কাছে মনে হচ্ছিল আমাকে যখন জিজ্ঞেস করে আমার পেছন থেকে কেউ আমাকে ভেঙাচ্ছিল, কিন্তু পেছনে তাকিয়ে দেখি কেউ নাই। হঠাৎ করেই তখন রাগটা আরও দ্বিগুণ হয়ে গেল। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি জানি না কেন এমন হচ্ছে। আমি পাকা রাস্তাটা ধরে হাঁটছি, দুই পাশে ল্যাম্পপোস্ট, বাতি জ্বলতেছে, হেঁটে যাচ্ছি। কোনো এক কারণে সেই সন্ধ্যায় রাস্তায় খুব কম মানুষ ছিল। আমি যেদিকে যাচ্ছিলাম ওটা হচ্ছে কলোনির শেষ মাথা, যেখানে কোনো মানুষ নাই। আমি হেঁটে যাচ্ছি, দুই পাশে লাইট। এর মাঝেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট যখন চলে গেল, চারপাশটা অন্ধকার, তখন কেমন যেন একটু শান্তি শান্তি ভাব লাগছিল। আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ করে মনে হলো পেছনে কেউ ফিক ফিক করে হাসছে, কেউ কথা বলতেছে।
আবারও মাথায় আগুন ধরে যায়। আমি ভাবলাম যে কেউ হয়তো আমার এই অসুস্থতা নিয়ে হাসাহাসি করছে। আমার কিন্তু আগে এমনটা হতো না। আমি ছাত্র হিসেবে বেশ ভালো ছিলাম এবং খুবই নম্র, ভদ্র এবং ঠান্ডা মাথার ছিলাম। কিন্তু এখন বিগত কয়েকটা মাস থেকে আমি যেন কেমন হয়ে গেছি। উদ্ভট আচরণ, অল্পতেই রেগে যাই, খেতে মন চায় না, কোনো কিছুই না, ঠিকমতো ঘুম হয় না, চোখের নিচে কালো কালি হয়ে গেছে, এমনকি নামাজটাও ঠিকমতো পড়া হচ্ছে না। এমন সময় পেছনে আবার শব্দ হলো। মনে হচ্ছিল যে আমার পায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে কেউ হেঁটে আসছে। মেজাজ আমার আরও খারাপ হয়ে যায়। ভাবলাম যদি এলাকার কোনো ছোট ভাই বা কেউ হয় তাকে প্রচণ্ডভাবে বকা দিব, আর যদি ছোট হয় তাহলে গায়ে হাত তুলব। মাথায় আগুন ধরে যায়। তারপরেও আমি হেঁটে যাচ্ছিলাম। যখন কলোনির একদম শেষ মাথায় চলে গেলাম, দেয়াল, দুই পাশে গাছ, মানুষজন ওইখানটায় তেমন একটা যায় না। তখন মনে হলো যে পেছনে হাঁটার শব্দটা আরও বাড়লো। এবার মাথাটায় সত্যি আগুন ধরে গেল। আমি এক ঝটকায় পেছন ফিরে তাকাই। পেছনে তাকানোর আগে আমি স্পষ্টত শুনতে পাই, ওই যে পাগলা আসছে, পাগল হয়ে গেছে, পাগলা আইছে। এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারি না। আমি যখন এক ঝটকায় পেছন ফিরে তাকাই যে যেই হোক, ছোট হোক বড় হোক, তার উপর ঝাঁপিয়ে পড়ব, মেরে মাথাটা ফাটাই দিব। যখন আমি পেছন ফিরে তাকাই তখন আমি কাউকেই দেখতে পাই না। অদ্ভুত একটা জিনিস দেখতে পাই। অন্ধকারে দূর থেকে বা বাইরের ঘরের যে চার্জার লাইট বা ইউপিএসের বা আইপিএসের আলো আসছিল, সে আলোতে আমি দেখতে পাই রাস্তার একধারে বিশাল বড় একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে, অন্য পাশে একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। আমার ভয় লাগে নাই, যেহেতু মাথায় জেদ ছিল, রাগ ছিল, আমি ভয় পাই নাই। আমার হাতের কাছেই বড় একটা লাঠি ছিল। আমি সঙ্গে সঙ্গে লাঠিটা তুলে নেই। লাঠিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটা প্রচণ্ড জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। আমার যত কাছে আসতেছে কুকুরটা, আমার কাছে মনে হচ্ছে কুকুরটা বিশাল বড় হচ্ছে আকারে, আর যে সাপ, সেই সাপটাও বড় হচ্ছে। তখন নিজেকেই প্রশ্ন করলাম, আমি কি চোখে ভুল দেখতেছি? ভাবলাম যা হওয়ার হবে, এই লাঠি দিয়ে এই দুইটাকে তাড়াইতে হবে, প্রয়োজনে সাপটাকে আগে মেরে নেব। আমি যখন লাঠিটা নিয়ে আগাচ্ছিলাম তখন কুকুরটা থেমে যায়, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসে। কুকুরটা একটা ঘেউ বলে দৌড় দিল। দৌড় দিয়ে যে কোথায় গেল বুঝতে পারলাম না। আমি দেখলাম আমার চোখের সামনে দৌড়ে পেছন দিকে যাচ্ছে। ক্রমেই কুকুরের আকারটা ছোট হয়ে যায়, সাপের আকারটা ছোট হয়। হঠাৎ করেই শূন্যর মধ্যে কুকুরটা মিশে যায়। আর যে সাপটা ছিল, সাপটা কিভাবে যেন চোখের সামনে থেকেই চলে গেল, বোঝা গেল না কোন দিকে গেল বা কোথায় মিলিয়ে গেল। একটু খটকা লাগে। আমি ঠিক ওই রাস্তাটায় না গিয়ে কলোনির সেই একই রাস্তার অপর পাশে ঢুকে আরেকটা রাস্তা দিয়ে আমি আমার এলাকায় যেতে থাকলাম, আমার বাসায়। তখনও আমার মাথায় রাগ রয়ে গেছে। তারপর আস্তে আস্তে বাসায় যাচ্ছি। বাসায় গেলে দেখি যে যত বাসার কাছে যাচ্ছি আস্তে করে শরীরটা ঠান্ডা হচ্ছে, মাথাটা ঠান্ডা হচ্ছে। বাসায় গিয়ে গোসল করলাম, গোসল করে রাতের খাবার খেলাম। খাবার খেয়ে ঘুমিয়ে যাই। ঘুমের মাঝে স্বপ্ন দেখি, তখন প্রায় মধ্যরাত, যে আমার বিছানার এক পাশে দাঁড়িয়ে আছে একটা কুকুর, আর ঠিক অন্য পাশে আমার ডান পায়ের কাছে বিশাল বড় একটা কুকুর এবং বাম পায়ের কাছে একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। আমি কি করব বুঝতে পারি না। আমি কি উঠে লাইট জ্বালাবো? উঠলে নিচে এক পাশে কুকুর আছে, কামড়ে ধরবে, এবং বাম পা যদি নাড়াই তাহলে সাপটা সঙ্গে সঙ্গে ছোবল দিবে। বিশাল বড় এক ধাঁধায় পড়ে গেল। আমি কি করব? দুদিকেই আমার ভয়ঙ্কর বিপদ। আমার মাথা কাজ করতেছে না। কতক্ষণ এভাবে আছি আমি জানি না। আমি চাচ্ছি না যেন আমি একে 1 ইঞ্চিও নড়ি, কারণ নড়লেই কামড় দিবে। এমন সময় দেখলাম আমার জানালায় গ্রিল করা। আমার কাছে মনে হলো গ্রিলটা খুলে গেছে, আর সেই গ্রিলের পাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত একটা মহিলা, একটা নারী অবয়ব শূন্যে ভেসে ভেসে আমার কাছে আসে।
আমি নিজ চোখে দেখতেছি এখন আমার বিপদ। যে করেই হোক আমাকে বিছানা থেকে উঠে লাইট জ্বালাইতে হবে, আমার ঘর থেকে যাইতে হবে। আমার এতটুকু সেন্স কাজ করতেছে, আমি যদি পাটা নাড়ি সঙ্গে সঙ্গে পায়ে সবল দিয়ে দিবে। আমি সিদ্ধান্ত নিলাম যে বাম পাটা এক ঝটকায় সরায় ফেলবো। কুকুর যদি কামড় দেয় ইঞ্জেকশন নেওয়া যাবে, কিন্তু সাপে কামড় দিলে বাঁচতে পারবো না। সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত, এই কাজ। আমি যখন বাম পাটা ঝটকা দিয়ে সরায় ফেলতে শুরু করব, ঠিক তখনই জানালার যে অবয়বটা ভেসে আসছিল ওটা উড়ে এসে বসে আমার বুকের মধ্যে, ঠিক চেপে ধরে আমার গলা। কোনো শব্দ করতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুঝতে পারছিলাম সমস্ত শরীর ঘেমে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একটা ফোঁটা নিঃশ্বাস নেওয়ার জন্য আমি তাপড়াতে থাকি, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন ভাবলাম, সাপে যদি কামড় দেয় দেখ, কুকুর যদি কামড় দেয় দেখ, আমাকে উঠতে হবে, না হলে মরে যাব। অনেক চেষ্টা করেও বুকের অবয়বটাকে, যে অবয়বটা বুকের উপর চেপে বসেছিল, গলা চেপে বসেছিল, সরাইতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে সূরা নাস, সূরা ফালাক মাথায় চলে আসে। আমি দুইটা সূরা পড়তে থাকি। আমি যতবার পড়ি আমার যেন প্রত্যেকবারের সঙ্গে বুকটা হালকা হইতে থাকে। পড়তে 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 একটা সময় দেখি আমার বুকটা হালকা হয়ে গেছে, আমার গলার চাপটা কমে গেছে। বিশ্বাস করবেন কি না, আস্তে আস্তে আমি সূরা নাস এবং ফালাক পড়াটা উচ্চ স্বরে পড়তে থাকি। যতটা জোরে পড়ি, অবয়বটা যেভাবে আসছিল ঠিক সেভাবেই ভেসে ঘর থেকে বের হয়ে যায়। আমি যত জোরে, যত দ্রুত সূরা পড়ি, ততক্ষণে কুকুর আর সাপ দুইটাই কেমন যেন অদৃশ্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠি, প্রচণ্ড জোরে ফ্যান ঘুরছিল। তারপরে দেখি আমার শরীর ঘেমে গেছে, আমার জামা ঘেমে গেছে, বিছানা পর্যন্ত ঘেমে গেছে। আমি কি করব বুঝতে পারি না। উঠে পানি খাই, পানি খেয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করি। গোসল করে যখন ঘরে ফিরি, তারপরও দেখি আমার ঘরে প্রচণ্ড একটা দুর্গন্ধ তখনও ছিল। ফ্যান ছেড়ে দেই, যতটা ভোর কাছাকাছি চলে আসে আস্তে 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 সেই গন্ধটাও কমে যায়। আমার এমন হচ্ছে কেন আমি বুঝি না। আমি ইমরান শরীফ, আমি এখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি। আমার শুরু হয় কিছুদিন আগে থেকে এই ঘটনাটা। হঠাৎ করেই রেগে যাই, আমি নিজের নিয়ন্ত্রণে থাকতে পারি না। কেন হচ্ছে আমি জানি না। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার শুধু ঘুমের ওষুধ দেয়, কিছু অন্যান্য ওষুধ দেয় যেগুলো খেলে সপ্তাহখানেক ভালো থাকি, কিন্তু প্রচণ্ড ঘুম হয়। এরপর আবারও শুরু হয় এমনটা। আমি যদি ঘটনাটা বলি, আমার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। আমার বাবা মার সঙ্গে আমি খুব বাজে ব্যবহার করি। মনে ইচ্ছা না থাকলেও, না চাইতেও ব্যবহার খুব খারাপ হয়ে যায়। আমার বাবা মা মনে কষ্ট পায়, আমি বুঝি, কিন্তু আমার কিছু করার থাকে না। আমার বন্ধুরাও বলে, ইমরান তুই আগে থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছিস, তুই বেয়াদব হয়ে গেছিস। আমি বন্ধুদের সঙ্গে কখনো রাগারাগি করতাম না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। এখন বন্ধুদের সঙ্গে আমার মারামারি হয়ে যায়, হাতাহাতি হয়ে যায়, ধস্তাধস্তি হয়ে যায়, যা প্রথমবার কেউ শুনলে বিশ্বাস করে না। একদিন এক বন্ধুর সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হয়, তাকে আমি চড় মেরে বসি। এক কথায় দুই কথায় প্রচণ্ড মারামারি হয়ে যায়। আমার বিচার নিয়ে বাসায় আসে আমার বাবা মা, দুইজনে আমাকে মারে। আমি সিদ্ধান্ত নেই পরের দিনই বাসা থেকে পালিয়ে যাব, এবং করিও তাই। কি করব জানি না, কিন্তু হুঠাৎ সিদ্ধান্ত অনুযায়ী সকালে বের হয়ে গেলাম। অল্প কিছু টাকা ছিল পকেটে, সেই টাকা নিয়ে সকালে একদম ভোরে বের হয়ে গেলাম। জানি না কোথায় যাচ্ছি। মহাখালীতে যাই। মহাখালীতে গিয়ে একটা বাসে উঠে পড়ি। তখন আমার চোখে কিছু ভাসতেছিল না, বাসটা কোথায় যাবে, কি করবে, আমার কোনো সেন্স ছিল না। আমি বাসে উঠে পড়ি। বাসে ওঠার কিছুক্ষণ পর আমার কাছে ভাড়া নিতে আসে, বলে কোথায় যাবেন। আমি বলি, এটা কোথায় যাবে?
উনি কথা শুনে হাসে। উনি বললো অনেক দূর যাবে, একটা জায়গার নাম বললো। আমি বলছি ঠিক আছে, আমি ওইখানে যাব। এত টাকা দেন। আমি বাস ভাড়া দিলাম। বাস ভাড়া দিয়ে প্রায় 5 থেকে 7 ঘন্টা পর আমাকে একটা জায়গায় নামিয়ে দেয়। মোটামুটি ওই জায়গাটা শহর ছিল, কিন্তু ওইখানে নামার পর ক্ষুধা পায়। আমি খাবার দাবার খাই। খাবার দাবার খেলে দেখি যে ওইটা এতটা উন্নত শহর না। আমি জিজ্ঞেস করি এটা কোথায়। আমাকে একটা জায়গার কথা বলে আমি বুঝতে পারি এটা গ্রাম, এবং এই গ্রামের শেষে একটা নদী আছে, এটা আমি জানতে পারি। তখন সিদ্ধান্ত নিলাম যে আমি নদীটায় দেখব এবং গোসল করব, 2-1 দিন থাকবো, তারপর আবার বাসায় চলে যাব। আমি একটা ভ্যান নিয়ে, ওখানে রিক্সা পাওয়া যেত না, আমি একটা ভ্যান নিয়ে সেই নদীটার দিকে যেতে থাকি। কিছুটা দূর যাওয়ার পর দেখি মাটির রাস্তা, এবং তখন প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধ্যার খুব কাছে। ভ্যান একটা পর্যায়ে গিয়ে বলে যে আর যাবে না, ততটা রাস্তা হেঁটে যাইতে হবে। তো আমি যাচ্ছি। যাবার পর অনেক রাস্তায় হেঁটে যাই। তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হলে আমি দূরে দেখতে পারি একটা হচ্ছে ঘাট, নৌকার ঘাট। তো চিন্তা করলাম যে সেই নৌকার ঘাটে যাই। যাওয়ার পরে দেখি নৌকার ঘাটটা বেশ বড়। এখানে বেশ কয়েকটা চায়ের দোকান আছে, ছোট্ট একটা খাবারের হোটেল আছে, এবং ঘাটে বেশ কিছু নৌকা বাঁধা। তার ওই দিকে যাচ্ছিলাম। যাওয়ার পর দেখলাম যে অনেক মানুষই আছে। একটা জায়গায় হচ্ছে কিছু মানুষের একটা জটলা, হাটের মতো। তো ওই জটলাটা দেখলাম, সবাই কথাবার্তা বলছে, কিছু বেচা কেনা করতে করতে আমার চোখের সামনে মানুষগুলো আস্তে আস্তে কমে যায়, এবং একটা সময় নীরব হয়ে যায়। নীরব হয়ে আমি ওখানে বসে আছি, একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, এবং ওইখানে যে হোটেলটা ছিল ওইখানে খাবারগুলো খাইলাম। আমার মাথাটা এখন ঠান্ডা, অনেকটা ঠান্ডা, এবং রাগান্বিত ভাবটাও এখন কম। তো খাবারগুলো বেশ ভালো ছিল। তো আমি বসে আছি, আমার খুব ভালো লাগতেছিল বসে থাকতে থাকতে একটা সময় অনেক রাত হয়ে যায়। রাত হলে দেখলাম যে নৌকার ঘাটে তেমন কোনো মানুষ নাই, শুধু একটা মাঝি বসে আছে। মাঝি বসে থাকলে আমাকে বললো যে ভাইজান কোথাও যাবেন নাকি, এটাই শেষ নৌকা, এরপরে কিন্তু সারা রাত আর নৌকা হইব না। তো না, আমি তো আর চিনি না, ওই পারে যাবো না। আমি বললাম যে না, আমি এখানে বসে আছি, পরে চলে যাব। আমার তৎক্ষণাৎ মনে পড়লো যে আমি তো এই রাস্তাটা, এই এলাকা তেমন চিনি না, আমি রাতে একা কোথায় যাব, কিভাবে যাব। পরে নৌকাওয়ালা বললো যে ভাই এখন তো আপনি কিছু পাবেন না, আপনি অনেকটা দূর চলে আসছেন, শহরে যাওয়ার তো রিক্সা বা গাড়ি কিছু পাবেন না। যদি যাইতে চান তাহলে আপনার হাইটে যাইতে হইব, যে রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে। উনি আমাকে রাস্তাটা আবার দেখায় দেয়। হঠাৎ করে বলে যে ভাইজান আজকে তো ওই রাতে ওই পারে একটা অনুষ্ঠান আছে, যাবেন নাকি? অনুষ্ঠান মানে? ওই পারে যাত্রা আছে, যাত্রা দেখতে যাবেন? তখন আমি একটু ইতস্তত বোধ করি যে এই লোককে তো আমি চিনি না, তাহলে কিভাবে যাব। হঠাৎ করে মনে হলো যে চেনা না চেনার কি আছে, মেরে ফেলুক, আর টাকা পয়সা নিয়ে যাবে। আমার কাছে তো আছেই কয়েকটা টাকা, অল্প করে টাকা, এই টাকা পয়সা নিয়ে কি করবে? আর নিলে নিয়ে যাক। আচ্ছা, আসছি যখন এক্সট্রিম পর্যায়ে যাব, যা হওয়ার হবে, যা ঘটবে, দেখবো এর শেষ কি হয়। তখন বললাম যে ঠিক আছে চলেন যাই। তো কতটুক দূরে? ওই যে নদীর ওই পারে, তো 10 মিনিট হাঁটলেই আর কি আমরা ওইখানে যাইতে পারবো, চলেন যাই। তখন বললাম যে ঠিক আছে চলেন যাই। তো মাঝি বললো যে ভাই বসেন, আর কয়েকজন লোক আইব, ওদের নিয়ে যাই। তো আমি দেখলাম যে আমার থেকে একটু দূরে আরো 2জন লোক আসছে, হাতে যে যা ছিল ওইটা একটু দূরে নামিয়ে দিয়ে এসে আমাকে পাশ কাটিয়ে গিয়ে নৌকাওয়ালাকে কিছু বলে। সে নৌকাওয়ালা এতক্ষণ আমার সঙ্গে খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেছিল, বা কণ্ঠস্বর উঁচু ছিল। হঠাৎ করে সেই 2জনের সঙ্গে কথা বলার পর তার কণ্ঠস্বরটা কেমন যেন একটু নিচু হয়ে যায়, নেমে যায়। ভাই এত রাইতে যাত্রী আছে, যাত্রী তো রাজি হইব না। তখন ওই 2জন বলল যে যাত্রী রাজি হইব, যাত্রীরা কইলেই যাত্রী বুঝবো। তখন দেখলাম যে আরো 2জন আসলো। সেই 2জন এসে কোনো রকম কথা না বলে সরাসরি নৌকার একদম সামনের অংশে গিয়ে বসে। আর যে 2জন লোক নৌকা মাঝির সঙ্গে কথা বলেছে, সেই 2জন মাঝি তারা হাতে যে বড় বস্তুটা ছিল ওইটা নিতে গেছে। তখন নৌকা মাঝি আমাকে বলে ভাইজান আপনি আসেন, আইসা সামনের দিকটায় বসেন, যে 2জন বসছে না তাদের পিছনে বইবেন, অন্যদের সঙ্গে কথা কইবেন না। আমার কাছে একটু অদ্ভুত লাগলো, কেন কথা বলবো না?
তারপরে এতটা পেঁচালাম না, ঠিক আছে গ্রামের বাড়ি তো আর চিনি না, কথা নাই বলি। তো কথা না বলে আমি তাদের যে সামনে যে দুইজন ছিল আমি তাদের পেছনে গিয়ে বসি এবং কোনো কথা না বলে সামনে তাকিয়ে থাকি। তো একটা জিনিস দেখি যে একটা জায়গা থেকে মাঝে মাঝে আলোর বিচ্ছুরণ হচ্ছিল। তো আমি মাঝিকে জিজ্ঞেস করলাম ওইখানে যে মাঝে মাঝে আলো উঠতেছে, ভাসতেছে, নামতেছে, ওইটা কি? কয় ওইটাই তো প্যান্ডেল, যাত্রা প্যান্ডেল, ওনে যাত্রা হইব। ও আচ্ছা ঠিক আছে, মনের মধ্যে একটু উচ্ছ্বাস জাগে, ঠিক আছে যাত্রা দেখি, আমি কখনো যাত্রা দেখি নাই, যাত্রাটা দেখি। তো সামনে বসে আছি আর মনে মনে ভাবতেছি যে এটা কি করলাম, মানে ঢাকা থেকে এত দূরে চলে আসলাম বাসায় না বলে, কি রাগের মাথায় উদ্ভট কখন কি সিদ্ধান্ত নেই নিজেও বুঝি না। বললাম যে আচ্ছা আসছি যখন দেখি কি হয়। তো পেছন থেকে সেই দুইজন লোক আসলো, এসে কেমন যেন নৌকায় উঠতে হলে কিন্তু একটু ধরা বাঁধার নিয়ম থাকে, আস্তে করে উঠতে হয়, বা হাতে বস্তু থাকলে আগে বস্তুটা নামাইতে হয়, পরে উঠতে হয়। আমি পেছনে তাকালাম, মুহূর্তের মাঝেই ওরা করলো যেন কীভাবে যেন নৌকায় উঠে গেল। আমার কাছে একবার মনে হলো ওরা কেউ উড়ে আসলো কি না। এবং সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো তাদের হাতে যে বস্তুটা ছিল, দ্রব্য বা জিনিসটা ছিল, সেটা একটা কাফনে মোড়ানো লাশ। দেখেই বুকটা আমার ধক করে উঠে। আমি মাঝির দিকে তাকাই, মাঝি বলে ভাইজান ভয় পায়েন না, ওই গ্রামের লাশ তো, মারা গেছে, নিয়ে আসছে, সমস্যা নাই, আপনি নৌকা থেকে আগে নেমে যাবেন, ওরা লাশ নিয়ে ডান দিকে যাবো গা, আমরা দুইজন সামনে যাবো গা। নৌকা চলা শুরু করে যাচ্ছে। নদীটা ছোট, 5 থেকে 7 মিনিট লাগবে পার হইতে। নৌকা শুরু করছে, যাচ্ছে, হঠাৎ করে ঢেউটা বেড়ে যায়, নৌকার দুলুনি হয়, আমার একটু ভয় লাগে। আমি শক্ত করে নৌকাটা ধরে বসি। এটা আবার মাঝি বুঝতে পারে। মাঝি বলে ভাইজান ভয় পায় না, কিছু হইব না, এটা আমগো গ্রাম, চেনা গ্রাম, কোনো সমস্যা নাই। আর নদীর মাঝখানে বাতাস আইছে, একটু ঢেউ হইব, আমরা এখনই পার হয়ে যাব। পেছনে যে দুজন লাশ নিয়ে উঠছে ওদের কোনো কথা নাই, সামনে যে দুজন বসে আছে ওদেরও কোনো কথা নাই। আমার নাকে একটা গন্ধ আসতে থাকে, তীব্র গন্ধ, কর্পূরের গন্ধ। মনে হলো এই লাশের গায়ে কর্পূর দেয়া, তাই কর্পূরের গন্ধ আসতেছে। আমি কিছু না করে চুপচাপ বসে থাকি এবং বুঝতে পারি ভালো ধরনের একটা বিপদে পড়ছি। একটা সময় নৌকাটা একটু ধাক্কা খায়, দেখি নৌকাটা পারে ভিড়ছে। অদ্ভুত বিষয় হচ্ছে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে সামনে যে দুইজন ছিল ওরা হেঁটে যাচ্ছে। আমি দেখি এত দ্রুতই, 1 সেকেন্ডে ওরা কিভাবে এত নামলো, এত দূরে কিভাবে গেল, আর এত দ্রুত কিভাবে হাঁটছে। মাঝি বলে ভাইজান আপনি নামা একটু দূরে দাঁড়ান, ওরা লাশটা নামাক। আমি জানি যে এখন আমার কোনো কিছু করাও যাবে না, বলাও যাবে না। আমি নৌকা থেকে নেমে একটু পাশে দাঁড়াইলে সেই দুইজন লাশটা নিয়ে নামে এবং ওরা ঠিক হাতের ডান দিকে ঘন জঙ্গল ওইখানে হাঁটা শুরু করে। নৌকার মাঝি তাড়াতাড়ি করে নৌকা থেকে নামে, ঘাটে নৌকাটা বাঁধে। মেয়েটা বলে ভাইজান ভয় পেন না, আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি আসেন। হাতে হারিকেনটা নিয়ে হাঁটা শুরু করে। আমাকে বলে ভাইজান কিছু বুঝছেন? আমি কই না, বুঝি নাই। কই পেছনে যে দুইজন লাশ নিয়ে আইলো ওরাও স্বাভাবিক কেউ না, আপনার সামনে যে বসে আসলো ওরাও স্বাভাবিক কেউ না। আমি আপনারও কই নেই আপনি ভয় পাবেন দেখে। আমরা তো আলহামদুলিল্লাহ আমগোর কোনো বিপদ হয়নি, আমরা পড়ছি। আজকে রাইতে আর আওয়াজ আইব না, চলেন আমরা যাই, কোনো বাড়িতে উঠি, অথবা যদি যাত্রা দেখতে চান আমরা যাত্রা দেখি। তো আমার যেহেতু কোনো চেনা জানা পরিচিত নাই, আমি ভাবলাম কারো বাড়িতে না গিয়ে বরঞ্চ যাত্রাটা দেখাই ভালো। ওর নৌকার মাঝিরে বললাম যে চলেন যাত্রাই দেখি। নৌকার মাঝি আমাকে নিয়ে সেই যাত্রার প্যান্ডেলের দিকে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি মাইকের শব্দ আসতেছে। আমরা যাত্রার দিকে যাচ্ছি, প্যান্ডেলের দিকে লাল নীল বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। একটা সময় গিয়ে যাত্রা প্যান্ডেলের খুব কাছে গিয়ে মাঝে আমাকে বলে ভাইজান আপনি ঘেটে ঢুকেন, আমি টিকিট কাটতে আনি। আমি বললাম টাকা নিয়ে যাও। মাঝে বললো টাকা লাগবে না, আপনি ঢুকেন। আমি সেই যাত্রা প্যান্ডেলের সামনে গিয়ে দাঁড়িয়ে যাই। ভেতর থেকে প্রচণ্ড শব্দ আসছিল, বাজনার শব্দ আসছিল, একটা গানের শব্দ আসছিল। গানটা কখনো শুনি নাই, সুরটা পরিচিত, কথাগুলো কেমন ভিন্ন। আমার হঠাৎ করেই কেমন যেন একটু আগ্রহ বেড়ে যায়
যে যাত্রা প্যান্ডেলের ভেতরে দ্রুত ঢুকে যাই। ভেতর থেকে শব্দ, কেমন যেন একটা শব্দ আসতেছে। একটা কণ্ঠ আসলো, ইমরান ভেতরে আসো, দেখো এখনই শুরু হইব। মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হলো তার নাম, কিন্তু আমি আমার নাম শুনে আজকে পিলে চমকে গেছি, আমার আত্মাটা কেঁপে গেছে। এত রাত অপরিচিত জায়গায় কে আমার নাম ধরে ডাকবে? আমি অবাক হয়ে ভেতরের দিক তাকিয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকগুলা ছায়া দেখতে পাচ্ছি, ছায়ার মতো অবয়ব দেখতে পাচ্ছি। পেছন থেকে মাঝি বলে, ভাইজান দাঁড়ান, আমি টিকিট নিয়ে আসতেছি। আমার ঘটনাটা এইখানে থেকে আরও কিছুটা ব্যতিক্রম ঘটনা শুরু হয়। ব্যতিক্রম না, আপনারা ঘটনা জানেন তো ঘটনাটা আমার সঙ্গে ঘটে, যার সঙ্গে ঘটে সে বুঝে কেমন। এরপরের অংশটুকু আমি আরেকটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতামণ্ডলী, আমি শামীম মিয়া। আমি এতক্ষণ যে ঘটনাটা শেয়ার করলাম মনে হচ্ছে আমাদের একজন ভাই, ইমরান ভাই, ওনার ঘটনা। ইমরান ভাইয়ের নিজের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যা ওনার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। আসলে ঘটনাটা অস্বাভাবিকই, এবং পরবর্তী ঘটনাটুকু উনি আমাদের সঙ্গে শেয়ার করবে। যে ঘটনাটা শুনলে বুঝতে পারবেন কেন তার সঙ্গে এই ঘটনাগুলি ঘটছে, এবং সমাধানও একটু অন্যভাবে ঘটবে, যে সমাধানটা আপনারা শুনতে পাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। শামীম ভাই আমাদের এই চ্যানেলে বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন আজ পর্যন্ত, এবং আপনারা সবাই দেখবেন যে তার প্রত্যেকটা ঘটনাই কিন্তু আমাদের লিসেনাররা পছন্দ করেছেন। শামীম ভাইকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিয়ে আসলে তাকে ছোট করব না, আমি তার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে তিনি এত কষ্ট করে আমাদের জন্য ঘটনা সংগ্রহ করছেন, সেই ঘটনা রেকর্ড করে আমাদের পাঠাচ্ছেন, এবং লিসেনাররাও শামীম ভাইয়ের ঘটনা খুবই পছন্দ করছেন। এই জন্য শামীম ভাইকে তার এই কষ্টের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও শামীম ভাইয়ের কাছ থেকে আমরা আরো বড় বড় ঘটনা শুনতে পারবো, যেই ঘটনা শুনে আমাদের লিসেনাররা মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আজকে এই দুটো ঘটনাই ছিল আমাদের এপিসোড। এই দুটি ঘটনা নিয়েই আমাদের এপিসোড সাজানো হয়েছিল। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা আমাদের ঘটনা পাঠাবেন, কারণ আমরা আপনাদের ঘটনার উপরেই নির্ভরশীল। আপনারা যদি আমাদের ঘটনা শেয়ার না করেন সেক্ষেত্রে আমরা আসলে কতদিন আর এপিসোড চালাতে পারবো সে সম্পর্কে আসলে আমরা সন্দিহান। কারণ আমাদের এই চ্যানেলটি বা এই এপিসোডগুলো হয় কিন্তু আপনাদের পাঠানো ঘটনার উপর ভিত্তি করে। তাই আপনারা যারা ভৌতিক ঘটনা শোনেন বা ভৌতিক ঘটনা জানেন, বা আপনাদের নিজেদের সাথে এই ঘটনা ঘটেছে, বা আপনাদের পরিচিত কারোর সাথে হয়তো এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করব আপনারা আপনাদের সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান। গুছিয়ে লিখবার দরকার নেই, আপনারা যেভাবে সম্ভব বা যতটুকু সম্ভব আপনারা আমাদের লিখে পাঠাবেন। ইনশাল্লাহ আমরা ঘটনাগুলো গুছিয়েই আপনাদের আমাদের যে লিসেনাররা আছে তাদেরকে শোনাবো। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ঘটনাটি লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল করার ঠিকানা হচ্ছে storytelling@shaun@gmail.com। এটাই আমাদের মেইল। এখানে আপনারা যদি আমাদের ঘটনাগুলো মেইল করেন আমরা সরাসরি পেয়ে যাব। আর আপনাদের আরেকটা বিষয় আমি জানাতে চাই, সেটা হচ্ছে আমরা এই চ্যানেলে যে ঘটনাগুলো শেয়ার করি সেই ঘটনাগুলোর সত্যতা যাচাই বাছাই করার সক্ষমতা আমাদের এখন নেই, বা আমরা চাইলেও একটা ঘটনা সত্য নাকি মিথ্যা এই ব্যাপারটা যাচাই বাছাই করতে পারি না একেবারে রুট পর্যায়ে গিয়ে। শুধুমাত্র ঘটনা যিনি দিয়েছেন তার উপর বিশ্বাস, বা ঘটনা পড়ে যদি আমাদের মনে হয় যে না
এটা বিশ্বাসযোগ্য বা এটা আমরা লিসেনারদের শোনাতে পারি, সেক্ষেত্রেই আমরা একমাত্র সেই ঘটনাগুলো সিলেক্ট করি। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে যদি এই ধরনের কোনো এলিগেশন আপনারা আমাদের দেন যে আমরা মিথ্যা ঘটনা শেয়ার করতেছি বা উল্টাপাল্টা তথ্য দিচ্ছি, সেক্ষেত্রে এটা দায়ভার শুধুমাত্র যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার। কারণ আমি আবার আগেও বলেছি যে আসলে সত্য মিথ্যা যাচাই করার মতো সক্ষমতা বা কারিগরি দক্ষতা স্টোরি টেলিং বাই শাওনের পরিবারের কাছে নেই, আমাদের কাছে এই সময়টুকু নেই। আমরা শুধু ঘটনা পড়ে যদি আমাদের মনে হয় আপনাদের শোনানো যেতে পারে, সেক্ষেত্রে আমরা ঘটনা শুনি। আর আমরা কখনোই বলি না যে আমরা যেসব ঘটনা শেয়ার করছি সেটা যদি মহিবুল্লাহ হুজুরের ঘটনাই হোক বা আরিফ হুজুরের ঘটনাই হোক, সেটা একেবারেই সত্যি ঘটনা। এখানে আপনারা হয়তো একটা কথা বলতে পারেন যে আপনি তো যেভাবে আমাদের শোনাচ্ছেন সেটা তো সত্যি বলেই শোনাচ্ছেন। ব্যাপারটা এরকমের না। মহিবুল্লাহ হুজুর তার ঘটনায় বলেছেন বা ঘটনায় বেশ কয়েকবারই তিনি বলেছেন যে তিনি যে ঘটনাগুলো আমাদের শোনাচ্ছেন সেই ঘটনা বিশ্বাস করবার দরকার নেই, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসেই যাতে আমরা ঘটনাগুলো শুনি। কারণ এইসব ঘটনাগুলো খুবই কঠিন এবং এই পরিস্থিতিগুলো আসলে খুবই জটিল। মাঝে মধ্যে মানুষ যারা এই ধরনের সমস্যায় পড়ে বা এই ধরনের সমস্যা ফেস করে, তারা এক্স্যাক্টলি সেই ঘটনার বর্ণনা কিন্তু ঠিক মতো দিতে পারে না। কারণ ওই সময়টাতে সে এমন একটা পরিস্থিতির মধ্যে থাকে, তার ব্রেন পুরো ব্যাপারগুলো আসলে ঠিকভাবে তুলতে পারে না। এখানে অনেক ভ্রম থাকে, অনেক মায়াজাল থাকে, শয়তানের অনেক কারসাজি থাকে, শয়তান মানুষকে বিভিন্নভাবে ভুলিয়ে দেয়। সেক্ষেত্রে আসলে যদি কোনো কারণে কোনো কিছুতে যদি আপনারা মনে করেন যে আমাদের এখানে হয়তো গাফিলতি আছে বা এটা হয়তো ভুল ছিল, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। তাই আমি আবারও বলছি, আপনারা ব্যাপারগুলোকে সিরিয়াসলি ওভাবে নেবেন না। কারণ আমরা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে এই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করে থাকি। আমরা কোনো ধর্মের দোহাই দেই না, আমরা কোনো কিছু বলি না যে আমরা যেটা বলছি সেটাই অকাট্য, সেটাই বেদবাক্য। কারণ আমরা মানুষ, আমাদের ভুল হয়। যারা আমাদের ঘটনা পাঠান তারাও মানুষ, তাদেরও ভুল হয়। তাই এই মানবিক ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আর এতটুকু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে স্টোরি টেলিং বাই শাওন কোনো সময় কোনো কিছু দোহাই দিয়ে, কোনো ধর্মের দোহাই দিয়ে আপনাদের কোনো ঘটনা শুনতে বাধ্য করবে না, যেটা আপনারা অন্যান্য প্ল্যাটফর্মে পেয়ে থাকেন। অন্তত আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের স্টোরি টেলিং বাই শাওন চ্যানেলে যে ঘটনাগুলো প্রচারিত হয়, সেসব ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ঘটনা শুনবেন। আর যদি মনে করেন যে আমরা বানানো ঘটনা বলছি বা আমাদের ঘটনা বলার প্রসেস ভালো না বা আমাদের স্টোরি টেলাররা ভালো না বা আমরা যারা ঘটনা বলি আমাদের ঘটনা বলার ওয়ে সুন্দর না বা সবকিছু মিলিয়ে যদি আপনাদের কাছে আমরা বিরক্তির কারণ হয়ে থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে আমাদের চ্যানেলটিকে আপনারা আনসাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ইগনোর করবেন। আর যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের ঘটনা শুনছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এটা আপনাদের জন্য আসলে আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা দেখি যে অনেকেই আমাদের ঘটনা শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক সাহস যোগায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আশা করি আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলোকে দেখবেন। জাস্ট আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে ক্লিয়ার হলাম। থ্যাংক ইউ। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এপিসোডগুলো কেমন লাগছে, আমাদের কি কি পরিবর্তন আনা দরকার, সেগুলো অবশ্যই আপনারা আমাদের সাজেস্ট করবেন। আমরা খুবই ধৈর্যের সহিত, খুবই আন্তরিকতার সহিত সেই পরামর্শগুলো শুনবো এবং সেই পরামর্শের উপর ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি, আসসালামু আলাইকুম।